আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তাদের গোয়েন্দা তথ্য হচ্ছে না ইউনূস ১২ তারিখে নির্বাচন করতে পারবেন, আর যদিও বা পারে ১২ তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে। সেই বিশৃঙ্খলা এমনকি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে, এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না, আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনোভাবে শান্তিপূর্ণ হবে না। এসব খবরে এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার ইউনূস সরকারকে দিয়েছে যে জনপরিসরে, রাজনৈতিক পরিসরে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায়। শুক্রবার ২৩শে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে এক মত বিনিময় সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে সংযুক্ত হওয়ার পর ইউনূস সরকারের, বিশেষ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। ইউনূস ভারতকে প্রায় কবজা করে ফেলেছিলেন, ভেবেছিলেন ডিসেম্বরের শেষে যখন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর শোক বার্তা খালেদা জিয়া পুত্র তারেক রহমানের কাছে পৌঁছে দিতে কয়েক ঘন্টার সফরে বাংলাদেশ আসার ঘোষণা দেন। তখন সংসদ ভবনে এস জয়শঙ্কর যে কক্ষে বসেছিলেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য এবং খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণের জন্য, সেখানে ২ দফায়, একবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে পাঠিয়েছেন ইউনূস, আরেক দফায় আসিফ নজরুল আর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পাঠিয়েছেন ইউনূস, শুধু এস জয়শঙ্করকে এই বার্তাটুকু দিতে যে ডক্টর ইউনূস রেডি আছেন, প্রধান উপদেষ্টা ইউনূস প্রস্তুত যে কোনো সময় তিনি দেখা করতে রাজি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কিন্তু ভারত সরকারের যেটা অবস্থান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যেই অবস্থান, তারা কিছুতেই এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকারের সঙ্গে দেখা করে নাই, কারণ তার আগের সপ্তাহে তো বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছে। সরকারের কাছে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা তথ্য নাই যে হাদির হত্যাকারীরা সত্যি ভারতে কিনা, কিন্তু বাংলাদেশে ভারতের হাইকমিশন গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে চট্টগ্রামের হাইকমিশনে হামলা সহ নানা ঘটনার ব্যবস্থা করা হয়েছে। আর ডক্টর ইউনূসের ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ বলে দিয়েছেন যে তারা এই 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে ছাড়বেন। এই পরিস্থিতিতে জয়শঙ্কর ইউনূসের ওই দেখা সাক্ষাতের আহ্বানে একেবারেই সাড়া দেন নাই। এই রাগে এখনো যখন ফুঁসছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার দেশে পাড়া দিলেন, তিনি কিনা সরকার প্রধান, তিনি সালাম পাঠালেন তিনজন মন্ত্রী মর্যাদার লোকের মাধ্যমে, কিন্তু জয়শঙ্কর কিনা তাকে একটা সালাম দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন না। এই রাগে যখন ফোঁস করে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন ভারত সরকার উল্টে আবারও ইউনূস সরকারকে একটু নাড়া দিয়ে দিতে শেখ হাসিনার রীতিমতো অডিও লিঙ্কে সংযুক্ত থেকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে ফেলেছে খোদ দিল্লিতে। শেখ হাসিনা প্রথমবারের মতো ২৩শে জানুয়ারি ওই অনুষ্ঠানটির মাধ্যমে একটা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে হাজির হলেন। তার ভক্ত, সমর্থক, নেতা কর্মীরা ব্যাপকভাবে অপেক্ষা করছিলেন যে হয়তো শেখ হাসিনা ভিডিও বার্তায় যোগ দেবেন বা ভিডিও লিঙ্কের মাধ্যমে সংযুক্ত হবেন, কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তার কড়াকড়িতে সেটা সম্ভব হয় নাই। তিনি অডিও বার্তাতেই যোগ দিয়েছেন, যেই অডিও, যে গলার আওয়াজ ডক্টর ইউনূসকে মানে গত ১৭-১৮ মাস ধরে ব্যতিব্যস্ত রেখেছে, যে কিভাবে এখনো শেখ হাসিনা কথা বলছে। সেই গলায় শেখ হাসিনা এই দিল্লির সংবাদ সম্মেলনে হাজির হয়ে সরাসরি আক্রমণ করেছেন ইউনূস সরকারকেই। তিনি মোহাম্মদ ইউনূসকে মার্ডারাস ফ্যাসিস্ট ঘোষণা করেছেন, খুনে ফ্যাসিস্ট হিসেবে ঘোষণা করেছেন, বলেছেন তার হাতে বাংলাদেশ চরমপন্থীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, বাংলাদেশ তার অন্ধকারতম সময়ে পার করছে, এবং ইউনূস সরকারের পতন না ঘটালে বাংলাদেশের মুক্তি অসম্ভব। এবং শেখ হাসিনা যে সরাসরি ইউনূস সরকারকে বাংলাদেশের ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির
অবনতি, নারী, সংখ্যালঘু সম্প্রদায় সহ বাংলাদেশের সকল মানুষের মধ্যে যে নিরাপত্তাহীনতার বোধ শুরু হয়েছে, যে ভয়াবহ অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার পেছনে যে একমাত্র এবং সবচেয়ে বড় ক্রীড়নকের ভূমিকা পালন করছেন এই শান্তিতে নোবেল পাওয়া ইউনূস, সে কথাটা এত পরিষ্কার করে শেখ হাসিনা ওই বক্তৃতায় বলেছেন যে ইউনূসকে খেপিয়ে তুলে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে সেটাই শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের এই পরিস্থিতির জন্যে এবং বাংলাদেশে চরমপন্থার ব্যাপক বিকাশ এই ঘটনার জন্য এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সহ মানুষের ব্যাপক নিরাপত্তাহীনতার জন্য একটা উন্নয়নের দিকে হাঁটতে থাকা দেশকে অনেক বছর পিছিয়ে দিয়ে একটা বদ্ধভূমিতে, একটা রক্তাক্ত ভূমিতে, একটা জেলখানায় পরিণত করার জন্য শেখ হাসিনা ইউনূসকে দায়ী করেছেন। এই কথাগুলোই একের পর এক শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে যে শেখ হাসিনা ইউনূসের পাপেট রেজিমকে, ইউনূসের এই পুতুল সরকারকে, যারা কিনা চরমপন্থী গোষ্ঠীগুলোর একটা পাপেট হিসেবে বিদেশিদের ইন্ধনে কাজ করছে, সেই পাপেট রেজিমকে সরানোর ডান দিয়েছেন। সেটা শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। কাজেই ইউনূস সরকার ভেবেছিলেন যদিও বা যে কিছুই তো কথা শোনে না ভারত সরকার, আবার বলেই বা কি হবে। আর পরিস্থিতি তো এখন এমনই তলানিতে ঠেকেছে যে ভারত সরকার এরই মধ্যে তার দূতাবাসের কর্মীদের সকল পরিবার পরিজনকে বাংলাদেশকে অনিরাপদ ঘোষণা করে ভারতে ফিরিয়ে নিয়ে গেছেন। এই তো এমন একটা পরিস্থিতিতে ইউনূস সরকার ভাবছিলেন বোধহয় যে কি আর হবে এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে, কারণ ভারত সরকার তো আমাদের কোনো কথাতেই কর্ণপাত করে না। কারণ ধরেন 2-3 দিনের মধ্যে কয়েক দফা ডেকে ফেলা থেকে শুরু করে রাষ্ট্রদূতকে নানা রকম ঘটনা তো ঘটিয়েছে বাংলাদেশ সরকার। আর ভারত সরকারও বুঝেছে যে যাই ঘটবে বাংলাদেশে তারই দায় ভারতের ওপর পড়বে এবং সে কারণেই তারা ভারতের নাগরিকদের জন্য, ভারতের কূটনীতিকদের পরিবার পরিজনের জন্যও বাংলাদেশকে ভীষণভাবে অনিরাপদ হিসেবে চিহ্নিত করছে। কারণ তাদের গোয়েন্দা তথ্য হচ্ছে না ইউনূস 12 তারিখে নির্বাচন করতে পারবেন, আর যদিও বা পারে 12 তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে। সেই বিশৃঙ্খলা এমনকি সরকার বা সরকার সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলোর সৃষ্টি হতে পারে এবং যে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে তাতে হয় নির্বাচন হবে না, আর যদি বা নির্বাচন হয় তাহলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কোনোভাবেই শান্তিপূর্ণ হবে না। এসব খবরে এই রকম একটা বার্তা তার পাশাপাশি ভারত সরকার ইউনূস সরকারকে দিয়েছে যে জনপরিসরে, রাজনৈতিক পরিসরে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে তারা সক্রিয় রাখতে চায়। আওয়ামী লীগের যে বার্তা, শেখ হাসিনার যে বার্তা ইউনূস সরকারের উদ্দেশ্যে, সেটা তারা ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমে প্রকাশের পেছনে সমর্থক হিসেবে কাজ করতে চায়। এ কারণে ইউনূস সরকারের একেবারে হাঁটু কেঁপে উঠেছে। কারণ ইউনূস সরকার আরো খবর পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে। যেমন ধরুন, আমি বিবিসি বাংলাতেই খবর দেখছি যে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারের দিন, মানে শেখ হাসিনা অডিওতে যুক্ত হবেন যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের যে লাইভ সম্প্রচারের লিঙ্ক দেওয়া হয়েছিল সেটাতে একটা সময় ভারতীয় সময় 6টা 40 মিনিটে দর্শক সংখ্যা ছিল 92,525। এক পর্যায়ে দর্শক সংখ্যা 1 লক্ষ ছাপিয়ে যায়। ইউনূস জানেন যে এই যে শেখ হাসিনার একটা অডিও সংযুক্তি, তা যে শুধু ঘর ভর্তি বিদেশি সাংবাদিকদেরকে দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে জড়ো করে ফেলেছিলেন এবং যারা প্রত্যেকে ব্যাপক কাভারেজ দিয়েছেন তাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, তাই নয়, এই শেখ হাসিনা কি বলবেন সেটা জানতে লাখ লাখ দর্শক একত্র হয়ে পড়তে পারেন একটা অনলাইন লাইভ দেখতে। কাজেই তারা এখন বলেছেন যে ভারত যে এই কাজ করেছে, যে শেখ হাসিনাকে কথা বলতে দিয়েছে, অনুষ্ঠান করতে দিয়েছে দিল্লিতে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এবং তারা বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়েছে, দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বিবৃতি দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে এবং তাতে তিনি প্রকাশ্যে
বাংলাদেশের সরকার উৎখাতের যে আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন, এতে বাংলাদেশের জনগণ ও সরকার বিস্মিত ও হতবাক হয়েছে। কেন? শেখ হাসিনা তো বহু মাস ধরেই কথা বলে আসছেন। তবে এটা কিন্তু আবার মিথ্যা কথা বলেছে ইউনূস সরকার যে শেখ হাসিনা নাকি নির্বাচন বানচাল করতে বাধাগ্রস্ত করতে দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছে। নির্জলা মিথ্যা কথা। আপনারা যদি শেখ হাসিনার 5 দফা দেখেন, যার প্রথম দফায় শেখ হাসিনা ইউনূস সরকারের পতন চেয়েছেন, কারণ বলেছেন ইউনূস সরকারের পতনে বাংলাদেশের সাহসী নারী পুরুষ ঐক্যবদ্ধ না হলে এবং যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবে, সেটা যদি তারা না হয় তাহলে কোনোদিন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না। তারপর তিনি সংখ্যালঘু সম্প্রদায়, নারী, তাদের নিরাপত্তা চেয়েছেন। তিনি বলেছেন যে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশের 24-এর ঘটনার একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত করাতে হবে যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে। কিন্তু নির্বাচনে একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ গত কয়েক মাস ধরে আহ্বান জানিয়ে আসছিলেন যে তারা যাতে নির্বাচন বয়কট করেন, মানে তারা যাতে নির্বাচনে ভোট দিতে না যান। শেখ হাসিনা বলছিলেন তারা নির্বাচনে ভোট দিতে যাবেন না তাদের নেতাকর্মী সমর্থকেরা, কারণ নৌকা যেহেতু থাকবে না ব্যালটে। এখন তারা সরাসরি সেই ভোট দিতে না যেতে অনুরোধ করছেন, আহ্বান জানাচ্ছেন, নো ভোট নো ভোট বলছেন। এবং তারা বলছেন যে ভোটে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা কোটি কোটি ভোটারেরা অংশ নেবেন না, সে ভোট গণবয়কটের মাধ্যমে একটা অগ্রহণযোগ্য ভোটে পরিণত হবে। কাজেই যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারাও গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু সরকার মিথ্যাচার করছে, ইউনূস সরকার। তারা বলছে শেখ হাসিনা নাকি তার অনুসারী ও জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন নির্বাচন বানচালে, এবং তারা বলছেন যে এই যে শেখ হাসিনাকে এই বক্তব্য দিতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন হলো, এবং একই সঙ্গে এতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মানে এটা কার পক্ষে বলছেন? ডক্টর ইউনূস কি এটা জামায়াতে ইসলামের পক্ষে বলছেন? কারণ বিএনপির সঙ্গে যে ভারতের সম্পর্কটা বেশ দানা বেঁধে উঠেছে, সেটা তো খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত সরকারের শোক বার্তা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ, এস জয়শঙ্করের তারেক রহমানকে ব্যক্তিগতভাবে শোক জানাতে ঢাকায় আসার মাধ্যমে স্পষ্ট। তাহলে কোন নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কে ক্ষতিগ্রস্ত হবে বলে ইউনূস সরকারের সন্দেহ, নাকি ভারত সরকারের যেটা সন্দেহ, আওয়ামী লীগেরও যেটা সন্দেহ যে ইউনূস সরকার নির্বাচনের পরেও সহজে ক্ষমতা হস্তান্তর করবেন না, কাজে নির্বাচনটা হয়ে গেলেও ক্ষমতাটা তার হাতে এবং তার কক্ষিগতই থাকবে। তিনি হয়তোবা তার মতো একটা কোয়ালিশন সরকারও গঠনের চেষ্টা করতে পারেন, একটা জাতীয় সরকার গঠনের চেষ্টা করতে পারেন, জুলাই সনদ অনুমোদিত হয়ে যাওয়ার মাধ্যমে তার থেকে যাওয়াটা আরো দীর্ঘায়িত করতে পারেন এবং জুলাই সনদের হ্যাঁ ভোটের মাধ্যমে জয়যুক্ত হওয়াকেই তার সরকারের জয়যুক্ত হওয়া হিসেবে দেখাতে পারেন। এমন সব সন্দেহ গোয়েন্দা তথ্যের কি তাহলে ভিত্তি খুঁজে পাওয়া যায় ইউনূস সরকারের এমন একটা বিবৃতির মাধ্যমে? আর ইউনূস সরকার সবচেয়ে মজার যেই মন্তব্যটি করেছেন বলে আমার মনে হয়েছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ভারত সরকারকে পাঠানো বিবৃতিতে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন নির্বাচন কেন্দ্রিক যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা আওয়ামী লীগকেই দায়ী করবেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতার জন্য। মানে এই হুমকি তারা ভারত সরকারকে দিচ্ছেন কেন? ভারত সরকার বাংলাদেশে নির্বাচনের আগে এবং পরে সহিংসতা ঠেকাতে সরকারের ব্যর্থতার দায় সরকার কোন রাজনৈতিক দলকে দেবে? সরকার তার ঘোষিত নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলে দেবে কি দেবে না, তাতে ভারত সরকারের কি আসে যায়? আসলে সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনের, কি করে ক্ষমতায় আরো লম্বা সময় থাকবেন সেটা ভাবতে ভাবতে
ইউনূস সরকারের মাথা খারাপ হওয়ার দশা। এই এত কিছু যখন তাকে সামাল দিতে হচ্ছে, দেশের ভেতরে কি গন্ডগোল লাগিয়ে, কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে, কাকে কি বুঝিয়ে শেষ পর্যন্ত নিজেদেরকে একরকমের স্থায়িত্ব দেবে, সেই খেলায় যখন মত্ত ইউনূস সরকার, তখন কিনা ভারত শেখ হাসিনাকে একেবারে জনপরিসরে সংবাদ সম্মেলনে বের করে আনলো। ইউনূস সরকারের ঘুম এর পরেও কি হারাম না হয়ে পারে? সাম্প্রতিক সময়ের যে নির্মম বর্বরচিত নারকীয় নিষ্ঠুরতাপূর্ণ ঘটনা সকলের হৃদয়কে স্পর্শ করেছে, সে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনারা অনুধাবন করতে পারেন সেটা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে কি নিষ্ঠুর আচরণের ভিতর থেকে তার পরিবারকে আত্মহননের পথে ঠেলে দেওয়া হয়েছিল। শুধু আত্মহননের পথেই ঠেলে দেওয়া নয়, তার পরবর্তীতে তার প্রিয়তমা স্ত্রী এবং তার সন্তানের লাশ দেখার জন্য বা জানাজায় যাওয়ার জন্য প্যারোলের আবেদনকে নামঞ্জুর করে যে নিষ্ঠুরতা বর্বরতার পরিচয় প্রশাসনিকভাবে দেওয়া হয়েছে, আমার মনে হয় ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে। সে বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই কারা নির্যাতিত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার সঙ্গে সাদ্দামের ভাইয়ের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউর কয়েকটা পার্ট আছে, এক একটা পার্ট আমরা আগে শুনতে চাই এবং আপনাদের শোনাতে চাই। বলেছিলাম তারিখ দেখাই যাবে, তারিখ গাড়ি গিয়ে আপনার আবার ফিরে দিতে হবে। তারপরে जिला से चाहे क्या তোমাদের 2 মিনিট সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যায় ফেরাতে ব্যবহার, তারপরে আমরা ওটা মানে নিয়ে আমরা ওইখানে আরো 2 মিনিট ওই সিংলে পাল্লা করতে কথা বলি। আমার ভাইটা বললো যে স্যার আর 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 2-3 মিনিট থাকি, আর 2 মিনিট থাকি। সে বলে না, আর 1 মিনিটও থাকা যাবে না, এখানে সিসি ক্যামেরা আছে, সরকার সব দেখতেছে। তা সরকার সব দেখতেছে, তা ওইখানে কি 10টা মিনিট জন্য কি পুরো জেলখানা কি শেষ হয়ে যেত ভাই? আমার ভাই জেলখানা থেকে লোক মাটি ঘটায় দিতে পারি আর সন্তানের জন্য আমার ভাই আসলো, আসলে বললাম ভাই তুই ছেলেটার একটু কোলে নে। কয় আমি ছেলেটারে কি কোলে নেবো, আমি তো বাইরে থাকা অবস্থায় কোলে নিতে পারিনি, আমি তো ওরে কোলে নেবো না। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে আরে বললো কবর করে দিস। আমার বাবির মাথায় হাত বুলিয়েছি, আমার বাবির কবল একটা দুবু দিয়ে বলে কি আমারে ভাব করে দিও। আমি ভালো স্বামী, ভালো পিতা হতে পারলাম না, খাইরে রাজনীতি খালি ডুবল। এটাই ভাই। এই হত্যাকাণ্ডের জন্য আপনি কাকে দায়ী করতে চাও? আমি এই হত্যাকাণ্ডের জন্য এই রাষ্ট্রকে দায়ী করতে চাই, এবং আমি বলতে চাই এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল। এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল। যদি এই দেশে আওয়ামী লীগ করার কারণে যদি তার সন্তান, তার বউ যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মেরে ফেলা। ভাই আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই না, আমাদের একদম নিয়ে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ভালো। ভাই আমাদের আর বেঁচে থাকার কিছু নেই। আমার ভাই কালকে বলিতে আমি কি নিয়ে বাঁচবো, আমার তো সব শেষ, আমি কি নিয়ে বাঁচবো? এই জেলার এই এসপি এরা এত হয়রানি করে দিয়ে, যা আমার ভাইয়ের কাগজপত্রগুলো ঘাটলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হয়রানি এরা করেছে। এই বাগেরহাটের জেলার যে কি কত অন্যায় পরীক্ষা আমার ভাইয়ের সাথে, বাগেরহাটের জেলার কি কত অন্যায় করিতে আল্লাহ। আমি একটা প্রশ্ন করি, এই যে আপনার ভাই যে জেলে রয়েছে গত 2025 এপ্রিল থেকে, তাই তো? এবং আপনাদের সর্বস্ব লুট করা হয়েছে, মামলাটা জীবনযাপন করছেন এই আওয়ামী লীগ করতে গিয়ে। আওয়ামী লীগের কোন নেতা কর্মী কি আপনাদের খোঁজ খবর নিয়েছে এই সাদ্দাম জেলে যাওয়ার পর থেকে? আমার আমার ভাই জেলে যাওয়ার পরে আমাদের আমাদের এমপি সাহেব শেখ তন্ময় সর্বক্ষণই আমার সাথে যোগাযোগ করতে, আমাদের সর্বক্ষণই সেই জেলাল দাদা তন্ময় ভাই তার ছাড়ানো এবং জামিন কর্মচারী সর্বক্ষণিক টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করেছে। তন্ময় ভাই শুধু একটা কথাই বলি যে
তন্ময় ভাই আমাকে ফোন আমি শেখ তন্ময় কিছু করতে পারলাম না ওর ছেলের জন্য ওর ছেলের জানাজাটার জন্য আমি কিছু করতে পারলাম না আমার ক্ষমা করে দিস তো আমি রাত রাষ্ট্র বিলাস বাগেরহাটের জেলার এবং এসপি সাহেবকে আমি দাবি করতে আমি দায়ী করতেছি তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নির্মমতার শিকার বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ভাইয়ের ইন্টারভিউ একটা অংশ দেখলেন কারা নির্যাতিত আর এক সাংবাদিক মঞ্জুর আলম পান্নার সঙ্গে। কয়েকটি কথা এখানে স্পষ্ট হয়েছে। প্রথম হচ্ছে, বিচারকের সামনে যখন নেওয়া হয়েছে তখনও হ্যান্ডকাপ দেওয়া। আইন অনুযায়ী কোর্টের ভিতরে যখন বিচারকের সামনে কোনো বন্দিকা উপস্থিত করা হয় তখন হ্যান্ডকাপ দেওয়ার কথা নয়। তিনি পা ধরে পুলিশ কনস্টেবলের কাছে সময় চেয়েছিলেন, সময় দেওয়া হয়নি। নানা রকম অজুহাত আছে, আমি ইন্টারভিউটা দীর্ঘ এই জন্য বললাম না। প্রথমত, যে মামলাটিতে তাকে গ্রেপ্তার করা হলো সেই মামলার যে ঘটনার তারিখ দেখানো হয়েছে সেই তারিখের সময় সাদ্দাম দেশের বাইরে ভারতে ছিলেন। এটা তার ডকুমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবার কাছে আছে। আমি আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার্থে আমি ডকুমেন্টের একটা অংশ শুধু আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ সাদ্দামকে যে ঘটনায় গ্রেপ্তার করা হয় সেই ঘটনা যে সময় ঘটেছে বলে উল্লেখ করা হয় সেই সময় তিনি দেশেই ছিলেন না। দ্বিতীয় হচ্ছে, তার স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পরে তারা প্যারোলের আবেদন করেছিলেন। প্রশাসন বাঁচার জন্য তড়িঘড়ি করে যখন সারা দেশে এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হলো তখন বললেন না, সে তারা আবেদনই করে না, একটা প্রেস নোটও দিলেন। কিন্তু আজকের পত্রিকা, ঢাকার জাতীয় পত্রিকায় বাগেরহাটের জেলা প্রশাসক ইন্টারভিউ দিয়ে বলেছেন, ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলের জন্য আবেদন করেছিল পরিবার, বাগেরহাটের ডিসি। এরপরে ব্যাখ্যা দিয়ে বলা হয় যেহেতু সে বাগেরহাটের বাইরে ছিল, কাজী বাগেরহাটের বাইরে থাকার একটা প্রশাসনিক অজুহাত দিয়ে সেখানে তারা আত্মরক্ষার চেষ্টা করেছেন। এখন এক্ষেত্রে আইন কি বলে? আইনটি হচ্ছে, এই প্যারোলে মুক্তি দেওয়ার জন্য যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা, সেই নীতিমালাটা 1 জুন 2016 সালে, সেই নীতিমালার 4 নং দফায় পরিষ্কারভাবে বলা আছে, যদি ওই জেলার বাইরেও কোথাও ওই যে এলাকা সংশ্লিষ্ট বন্দী বাইরে কোনো কারাগারে থাকে সেক্ষেত্রেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে। প্রথমে বলা হলো আদৌ প্যারোলের আবেদন করেনি, তারপরে ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে সে তো অন্য জেলার ভিতরে ছিল, সেই জেলায়ও দেওয়া যাবে। দুটি জিনিসই মিথ্যাচার প্রমাণিত হয়েছে। তৃতীয় হচ্ছে, লাশ দিয়ে স্পর্শ বা তার বাচ্চাকে ধরার জন্য তাকে যে সময়টুকু দেওয়া সেই সময়টুকু দেওয়া হয়নি। কোর্টের ভিতরে হ্যান্ডকাপরত অবস্থায় এবং তার ভাইয়ের ইন্টারভিউতে স্পষ্ট হয়েছে যে সে যখন পা ধরে কনস্টেবলকে কোর্টের ভিতর বলতেছিল একটু সময় দেন, হ্যান্ডকাপটা একটু খুলে দেন, আমি তো কোর্টের ভিতরেই আমার সন্তানটাকে একটা বুকে নেব, তাকে দেওয়া হয়নি। সেই সময় সে শুধু না, কোর্টের ভিতরে থাকা যারা সেই মানুষগুলো সেখানে কান্নাকাটি করেছে। আর একটা বিষয় দেখুন যে কতটা নির্মমতা, কতটা নিষ্ঠুরতা হতে পারে। এই ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যখন সাংবাদিককে জিজ্ঞেস করলে, আমি কিছু ভাই আমার স্যার জিনিসটা দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা তার স্যার এই নিষ্ঠুর স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন যে ওই প্রশ্নের তিনি কোনো জবাব দিবেন না। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? আর প্যারোলে মুক্তির জন্য তারা আবেদন করেছেন, তার ডকুমেন্ট যেমন আছে, বাগেরহাটের ডিসি সেটা স্বীকার করেছেন। এই স্বীকারোক্তির নিউজ তা আজকের পত্রিকা থেকে আমি আপনাদের দেখালাম। আর তাদের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছিল সে আচরণ প্রসঙ্গে তার আত্মীয়কে এইভাবে ছেলে কেন আটকে রাখছে তারে তার স্ত্রী গোশ চামতি না পেরে আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, অদত্তা শুনিয়ে মরছে। এটা রাজনীতি কি এই বলেন তো কষ্ট করছে, সে তো কোনো খুনি না। তার স্ত্রী বোন বলছে সে তো খুনি না, ছোটখাটো মামলা, তারপরেও এত নির্যাতনের কারণে আমার বোন আত্মাহুতি দিতে বাধ্য হয়েছে। এই সিনারিওটা আমাদের মনে রাখতে হবে আলোচনার প্রসঙ্গে আজারদানো। কারা অন্তরীণ থাকা প্রফেসর নাজমুল হাসান পলিমুল্লা একটা কথা Progress করাই সম্ভব। He is the magician. তো ডিগ্রি রিলেশনশিপ বলে থাকেন বাজিকর। প্রফেসর ইউনুসের পক্ষে যে কোনো কাজ করাই সম্ভব।
প্রফেসর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ বলছেন যে তার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার একটা স্ট্যাটাস অনেককে আলোড়ন করেছে। যেই ঘটনায় সাদ্দামকে মামলা দিয়ে আটক করা হয় সেই ঘটনার সময় তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয় এমন অসংখ্য ঘটনা আছে, যেটা সম্পূর্ণ মিথ্যা মামলা আটক করা হয়েছে। তার স্ত্রী বারবার চেষ্টা করে জামিনের ব্যবস্থা করতে না পারায় মানসিক বিপর্যস্ত হয়ে সন্তান আত্মহত্যা করেন। মানুষ যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশুতে পরিণত হয়। যেহেতু মানুষে জন্মেছে তাই মানুষ থাকার চেষ্টা করুন, পশু নয়। এটা জুলকারনাইন সায়েরের একটা স্ট্যাটাস। এরকম অসংখ্য মানুষের অসংখ্য বক্তব্য সামনে চলে আসছে, যে বক্তব্যের ভিতরে স্পষ্ট হয়েছে যে কতটা অমানবিকতা, কতটা নিষ্ঠুরতা, কতটা বর্বরতা করা হয়েছে সাদ্দামের ক্ষেত্রে। একটু দেখে নিচ্ছি। চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে আমি সাদ্দামের কান্নার সঙ্গে সঙ্গী হয়েছে সেখানে পুলিশের যারা দায়িত্বরত ছিল